হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপি টিউটোরিয়ালস। এর আগের ভিডিওতে আমরা তাপের পরিমাপ সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানব বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা এক এক জায়গায় এক এক রকম হয়, তার কারণগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আগের ভিডিওটি দেখার আগে এই চ্যাপ্টারের বাকি ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে এই চ্যাপ্টারের বাকি ভিডিও দেখে তোমরা তেমন লাভ পাবে না, কারণ তোমাদের চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হবে না। তার সাথে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের ভিডিও পড়ানো ভালো লাগে তাহলে পরে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের ভিতরে শেয়ার করবে। আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। বেল আইকনটি প্রেস করলে পরে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজ আমাদের আলোচনা শুরু করা যাক। তো বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ। পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিম্নলিখিত কারণ লক্ষ্য করা যায়। অর্থাৎ নিচে কারণগুলি, তারতম্যের কারণগুলি লক্ষ্য করা যায়। কি কি কারণ? অক্ষাংশ, ভূমির উচ্চতা, জলভাগ ও স্থলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, নগরায়ন। তাহলে কত রকম কারণ দেখতে পেলাম আমরা? 11 রকম। অক্ষাংশ, ভূমির উচ্চতা, জলভাগ ও স্থলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, নগরায়ন। এই কারণগুলির জন্য বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য হয়, যেটা তোমরা সকলেই জানো। কোথাও গরম বেশি হয়, কোথাও ঠান্ডা বেশি হয়, কোথাও গরম কম, কোথাও গরম বেশি, নানান ধরনের তাপমাত্রা দেখা যায়, বায়ুমণ্ডলের উষ্ণতা দেখা যায়। সেগুলো কারণগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো কিভাবে সেগুলো ঘটে থাকে। সবার আগে অক্ষাংশ। পৃথিবীর আকৃতি গোলাকার এবং মেরুরেখা সূর্যের দিকে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করায় অক্ষাংশ অনুসারে কোন স্থানে সূর্যরশ্মির পতন কোণ ও দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। তোমরা এর আগের ক্লাসে অবশ্যই জেনে থাকবে বা দেখেছো যে পৃথিবীর আকৃতি গোলাকার। সেই পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা তোমাদের তৈরি হয়েছে এবং পৃথিবীর মেরুরেখা সূর্যের দিকে 66.5 ডিগ্রি কোণ হেলে থাকে। সেই 66.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় পৃথিবী তার অক্ষের উপর পাক খেতে থাকে, তার সাথে সাথে কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খেতে থাকে। সেই কারণে কখনো সূর্য তার নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, কখনো কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, কখনো মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, আর দুই মেরু রেখার উপরে তির্যকভাবে তার কিরণ ফেলে। যে কারণে না এক একটি অক্ষাংশে সূর্যের রশ্মি পতন কোণ আলাদা আলাদা হয়, যে কারণে তার দিন রাত্রি আলাদা দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। সূর্য রশ্মি পতন কোণ, সূর্য সারা বছর নিরক্ষীয় অঞ্চলে উপর লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলের উষ্ণতা বেশি হয়। যেখানে সূর্য সরাসরি কিরণ দিচ্ছে সোজাসুজিভাবে, সেখানে তাপমাত্রা বেশি হবে। ক্রমশ মেরু অঞ্চলের দিকে সূর্যালোক তির্যকভাবে পড়ে। মেরুর দিকে কিভাবে পড়ে? তির্যকভাবে, ব্যাঁকাভাবে পড়ে। ব্যাঁকাভাবে পড়ার জন্য যেটা যত দূরে থেকে দূরে পড়বে, দূরে ব্যাঁকাভাবে পড়বে, তত তার তাপমাত্রা কম হবে। ফলে মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকে। অর্থাৎ পৃথিবী যদি এরকম যদি গোল হয়, যদি দুই মেরুরেখা হয়, এইখানে এটা যদি নিরক্ষরেখা হয়, এটা যদি কর্কটক্রান্তি রেখা হয়, এটা যদি মকরক্রান্তি রেখা হয়, তাহলে সূর্য যখন তার লম্বভাবে যখন কিরণ দিচ্ছে, সূর্য এইখানে সরাসরিভাবে কিরণ পড়ছে, আর এইখানে দেখো সামান্য তির্যক, আর এইখানে একদম সম্পূর্ণ তির্যকভাবে আলো ফেলছে। যে কারণে
কি হবে, এইখানে উত্তাপ বেশি পাবে, এইখানে তার চাইতে কম পাবে, এখানে একদম সূর্যের তাপ কম পাবে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ার জন্য। তাহলে এই অঞ্চল যে পরিমাণে উত্তপ্ত হবে সেই পরিমাণে এই অঞ্চল হবে না, তার তুলনায় এটা আরও কম হবে। এই জন্য এখানে বলেছে যে সূর্য সারা বছর নিরক্ষীয় অঞ্চলের উপর লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলের উষ্ণতা বেশি হয়। ক্রমশ মেরু অঞ্চলের দিকে সূর্যালোক তির্যকভাবে পড়ে, ফলে মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকে। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, যে কারণে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। নিরক্ষীয় অঞ্চলের দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সারা বছর সমান থাকে। ক্রমশ মেরু অঞ্চলের দিকে দিন রাত্রির দৈর্ঘ্যের ব্যবধান বাড়তে থাকে। অর্থাৎ উত্তর মেরু অঞ্চলে কোন এক সময় আসে যখন তার দিনের দৈর্ঘ্য বেড়ে যায়, রাত্রির দৈর্ঘ্য কমে যায়। একইভাবে দক্ষিণ অক্ষাংশে মেরু অঞ্চলের দিকে দিনের দৈর্ঘ্য এক সময় বাড়ে, রাত্রির দৈর্ঘ্য কমে। এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। এটা কারণ সূর্যরশ্মি পতন করে কারণের জন্য, আর অক্ষাংশগত কারণ এটাই। দ্বিতীয় কারণ কি ছিল? ভূমির উচ্চতা। বায়ুমণ্ডলের প্রথম স্তর টপোস্ফিয়ার, এর আগে আমরা আলোচনা করেছিলাম টপোস্ফিয়ার সম্পর্কে। তা বায়ুমণ্ডলের প্রথম স্তর টপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার, মানে প্রতি 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পেতে থাকে, অর্থাৎ কম হতে থাকে তাপমাত্রা। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় সাধারণভাবে তাপমাত্রা কম হতে থাকে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে যদি 1 কিলোমিটার উপরে ওঠা যায়, তাই সমুদ্রপৃষ্ঠের লেভেলে যে তাপমাত্রা হবে 1 কিলোমিটার উপরে কত তাপমাত্রা কমে, সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা উপরে বায়ুমণ্ডলের তার চাইতে 6.4 ডিগ্রি সেলসিয়াস কম হবে। 2 কিলোমিটার উপরে উঠে যায় তাহলে কত হয়ে যাবে? 12.8 ডিগ্রি সেলসিয়াস কম হবে। ঠিক এইভাবে তাপমাত্রা কম হতে থাকে। তার প্রভাবে কি হয়? পর্বতের শিখরে বরফ দেখা যায়, কাজে পর্বত উচ্চতা অনেক হয়, উঁচু উঁচু পর্বতের মাথায় তাপমাত্রা কম থাকে, যে কারণে সেখানে বরফ দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে দার্জিলিং, সিমলা, কাশ্মীরে তাপমাত্রা যে কারণে কম থাকে উচ্চতার জন্য। তাছাড়া আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষীয় অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও তার শিখরে বরফ দেখা যায়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে 3 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত, নিরক্ষরেখার একদম কাছে অবস্থিত। তো নিরক্ষীয় অঞ্চলে তো তাপমাত্রা প্রচুর পরিমাণে হয়, সেখানে তো সারা বছর তো তাপমাত্রা মানে গ্রীষ্মকালই লক্ষ্য করা যায় সারা বছরই। তার সত্ত্বেও সেখানকার পাহাড়ের মাথায় বরফ জমে থাকার কারণ হচ্ছে তার উচ্চতার জন্য। উচ্চতা বাড়ার সাথে সাথে পাহাড়ের মাথার তাপমাত্রা উষ্ণতা কম হয়ে যায়, যে কারণে সেখানে বরফ দেখতে পাওয়া যায়। একইভাবে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের রাজধানী কুইটো শহর দক্ষিণ অক্ষাংশ কত? 0.18 ডিগ্রি, অর্থাৎ একদম নিরক্ষরেখার সাথে সাথে অবস্থান করছে। তার সত্ত্বেও নিরক্ষীয় অঞ্চলে পার্বত্য অঞ্চল অবস্থিত হওয়ার কারণে, এটা কোথায়? নিরক্ষীয় অঞ্চলে পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার কারণে তাপমাত্রা যথেষ্ট কম থাকে এখানে। মনোরম আবহাওয়ার জন্য একে চির বসন্তের শহর বলা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে চির বসন্তের শহর কাকে বলা হয়, তা দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের রাজধানী কুইটো শহরকে বলা হয় চির বসন্তের শহর, কারণ সেখানে সারা বছর তাপমাত্রা কম থাকে, মনোরম আবহাওয়া থাকে। কি কারণে এটা সম্ভব হয়েছে? এটা নিরক্ষীয় অঞ্চলে থাকা সত্ত্বেও উচ্চতার জন্য এটা সম্ভব হয়েছে। জলভাগ ও স্থলভাগের বন্টন। সাধারণত জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়। দিনের বেলা যখন সূর্যালোক পড়ে তখন জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয়, তার তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি স্থলভাগ উত্তপ্ত হয়। আবার যখন
সূর্য যখন অস্ত যায় তারপরে জলভাগ ধীরে ধীরে তাপ বিকিরণ করে, অথচ সেই তুলনায় স্থলভাগ অনেক বেশি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে। সেই জন্য বলেছে সাধারণত জলভাগের অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয় আর তাড়াতাড়ি শীতলও হয়। ফলে দিনে সমুদ্র বায়ু স্থলভাগের দিকে, সেই কারণে দিনের ভাগ যখন স্থলভাগ যখন বেশি উত্তপ্ত হবে, সেখানকার বায়ু উত্তপ্ত হওয়ার সাথে সাথে প্রসারিত হবে, হালকা হবে, উপরের দিকে উঠে যাবে সেই খালি স্থান পূরণ করার জন্য। সমুদ্রেতে তখন উত্তাপ কম থাকে, সেই কারণে সমুদ্রের দিক থেকে ঠান্ডা বায়ু স্থলভাগের দিকে ধেয়ে আসে এবং রাত্রিকালে স্থলবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। কারণ একটু আগে আমরা আলোচনা করলাম যে স্থলভাগ যে পরিমাণে তাড়াতাড়ি উত্তপ্ত হয় সেই পরিমাণে তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডাও হয়, কিন্তু জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় আর তাপ বিকিরণও ধীরে ধীরে করে। সেই কারণে রাত্রিবেলাতে স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, অথচ জলভাগ অত তাড়াতাড়ি ঠান্ডা হয় না। তো স্থলভাগের দিকে ঠান্ডা হওয়ার কারণে বাতাস ঠান্ডা হয়ে যায়, আর জলভাগের দিকে ধীরে ধীরে উত্তপ্ত তাপ ত্যাগ করার জন্য সেখানকার বাতাস গরম থাকে। বাতাস গরম থাকার জন্য সেখানকার বায়ু হালকা প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায়। সেই খালি স্থান পূরণ করার জন্য স্থলভাগের দিকে থেকে বায়ু রাত্রিবেলাতে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই যে বায়ু বাতাসের আনাগোনার জন্য কি হয়, জলবায়ু সেখানকার সমভাবাপন্ন, মানে কি সমান ভাব থাকে, না ঠান্ডা না গরম। অথচ ওখান থেকে যদি সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে, উপকূলবর্তী অঞ্চল থেকে যদি আমরা ভিতরের দিকে চলে যাই, যেমন মনে করো দিল্লি শহরের দিকে যদি যাই, সেখানে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, সেই কারণে সেখানে জলবায়ু বা স্থলবায়ুর আনাগোনা হয় না। ওখানে গরমকালে প্রচণ্ড তাপমাত্রা বাড়ে, আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়। একে বলা হয় চরম ভাবাপন্ন, মানে যে আবহাওয়া থাকে সে আবহাওয়ার চরম ভাব দেখা যায়, যে কারণে তাকে বলা হয় চরম ভাবাপন্ন। আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন থাকে। এবার দেখে নেবো সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে। শীত ও গ্রীষ্মের উভয়ের তীব্রতা কম হলে তাকে সমভাবাপন্ন জলবায়ু বলে। শীত বা গ্রীষ্মের প্রভাব তেমন থাকে না, তীব্রতা কম থাকে। সমুদ্র উপকূলে দেখা যায় এই জলবায়ু, উদাহরণ ভূমধ্যসাগরীয় জলবায়ু। চরম ভাবাপন্ন জলবায়ু শীত ও গ্রীষ্মের উভয়েরই তীব্রতা অধিক থাকে। একটু আগে আলোচনা করলাম। সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, উদাহরণ উষ্ণ মরু জলবায়ু। পরিষ্কার। 4 নাম্বার বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের দ্বারা কিভাবে উষ্ণতা তারতম্য হয় সেটা দেখে নেব। সমুদ্র স্রোতের মতোই উষ্ণ বায়ু প্রবাহিত অঞ্চল উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহিত অঞ্চল শীতল জলবায়ু যুক্ত হয়, সাধারণ ব্যাপার একটা। উদাহরণ উষ্ণ চিনক বায়ুর প্রবাহে পেইরি অঞ্চলে বরফ মুক্ত হয়। বরফ মুক্ত হওয়ার কারণ কাজে যে বায়ু প্রবাহটা হয় পেইরি অঞ্চলের দিকে উষ্ণ চিনুক বায়ু, সেটা উষ্ণ বায়ু হওয়ার জন্য এখানকার বরফ গলিয়ে দেয়। গ্রীষ্মকালে ভারতবর্ষে উত্তর পশ্চিম ভারতে প্রচুর পরিমাণে লু চলে, মানে প্রচণ্ড গরম বাতাস চলে, সেই কারণে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা আরও বেড়ে যায়। তা বায়ু প্রবাহের দ্বারা কিভাবে উষ্ণতা তারতম্য হচ্ছে বুঝতে পারলাম। এবার আসবো সমুদ্র স্রোত। সমুদ্র উপকূল বরাবর উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হলে পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। সমুদ্র একটি বাতাসের মতো, সমুদ্র স্রোতও একইভাবে প্রবাহিত হয়। উষ্ণ অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, আর ঠান্ডা অঞ্চল থেকে ঠান্ডা সমুদ্র স্রোত উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই যে প্রবাহিত হওয়ার কারণে হয়তো ঠান্ডা অঞ্চলের দিকে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা অনেকটাই বাড়িয়ে দেবে আর তাপমাত্রা পার্থক্য হয়ে যাবে। একইভাবে শীতল স্রোত প্রবাহিত হলে পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা শীতল প্রকৃত তাপমাত্রা কমিয়ে দেবে। যেমন শীতল হামবোল্ড স্রোতের কারণে পেরু উপকূলে অঞ্চলে সারা বছর জলবায়ু সমভাবাপন্ন থাকে,
প্রকৃতপক্ষে পেরু অঞ্চল কি হওয়া দরকার, তাপমাত্রা গরম হওয়া দরকার, কিন্তু গরম না হওয়ার কারণ তার আশেপাশে এলাকাতে শীতল হাম্বলট স্রোত পেরু অঞ্চলের দিকে এসে প্রবাহিত হয়, প্রবেশ করে, যে কারণে সেখানে জলবায়ু না ঠান্ডা না গরম সমভাবাপন্ন তৈরি হয়। আবার উত্তর আটলান্টিক স্রোতের কারণে নরওয়ে সমুদ্র বন্দরে বা নরওয়ে বা ব্রিটিশ দ্বীপপুঞ্জের সমুদ্র বন্দর সেখানে বরফ জমে থাকার কথা, কিন্তু এই উত্তর আটলান্টিক উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোতের কারণে নরওয়ে সমুদ্র বন্দর বরফ মুক্ত থাকে। শীতকালে এখানে বরফ থাকে না সমুদ্রে, কারণ উত্তর আটলান্টিক এখানে হবে উষ্ণ স্রোত, উষ্ণ স্রোতের কারণে। এবার দেখে নেব পর্বতের অবস্থান, কিভাবে পর্বত উষ্ণতার তারতম্যে কারণ হয়ে দাঁড়ায়। বায়ু প্রবাহ পথে, বায়ুর যখন প্রবাহ যে রাস্তা দিয়ে প্রবাহিত হয় সে তার মাঝে যদি পর্বত আড়াআড়ি ভাবে অবস্থান করলে বায়ু বাধাপ্রাপ্ত হয়, এবং যেমন হিমালয় পর্বত মৌসুমী বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে অবস্থান করার জন্য গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে কি দেখলাম, হিমালয় পর্বত আড়াআড়িভাবে অবস্থান করছে একদম উত্তর পূর্ব পশ্চিমে আড়াআড়িভাবে অবস্থান করার জন্য যখন উত্তর পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার পথে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে কি হয়, বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে পর্বতের দক্ষিণ ঢালে উত্তরবঙ্গে, যে কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। একইভাবে মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, এটা কি ছিল বঙ্গোপসাগরীয় শাখা, এবার মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিম ঢালে কি করছে, প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে, অথচ তার পর্বতের পূর্ব ঢাল অর্থাৎ বিপরীত দিকের ঢাল সেটা বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হওয়ায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে একেবারে কম বৃষ্টিপাত হয়। আমরা এখানটা দেখলে বুঝতে পারবো একটু, যখন এটা কি দিক, দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিক, উপরেটা উত্তর দিক, ডান দিকে পূর্ব দিক, বাঁ দিকে পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম অর্থাৎ এই দিক থেকে যখন বায়ু প্রবাহিত হবে, এই দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার সময়, ঠিক আছে, এইভাবে যখন বায়ু প্রবাহিত হবে, বায়ু প্রবাহিত হওয়ার সময় এই কি বললো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন এই দিক দিয়ে প্রবাহিত হওয়ার সময় দেখো এখানে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে এই উত্তরবঙ্গে এই এলাকাতে প্রচুর পরিমাণে, শুধু উত্তরবঙ্গে না, উত্তরবঙ্গে সঙ্গে আসাম, মণিপুর, মেঘালয় এইসব অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়। একইভাবে যখন আরব সাগরীয় শাখা যখন প্রবাহিত হচ্ছে আরব সাগর দিয়ে, তখন এই দেখো পশ্চিমঘাট পর্বত, এই পর্বতে পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, অথচ তার পূর্ব ঢালে সেই পরিমাণে বৃষ্টিপাত না ঘটানোর জন্য এই অঞ্চলটা বৃষ্টিচ্ছায়া অঞ্চলে পরিণত হওয়ায় এই অঞ্চলে তেমন বৃষ্টিপাত দেখা যায় না। এবার দেখে নেব ভূমির ঢাল। উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 23.5 থেকে উত্তর মেরুর মধ্যবর্তী অঞ্চলে ভূমির দক্ষিণমুখী ঢালে সূর্যরশ্মি বেশি পড়ে, তাই বেশি উষ্ণ হয়। দক্ষিণমুখী ঢালে উষ্ণতা কম থাকে। যদি উত্তর গোলার্ধের কথা দেখি আমরা, তাহলে সূর্য যেটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, এটা যদি পূর্ব হয়, এটা যদি পশ্চিম হয়, তাহলে যখন সূর্য এখানে দেখো এখান থেকে বলছে 23.5 ডিগ্রি থেকে উত্তর মেরু পর্যন্ত যদি
এই দিকে সূর্যরশ্মি পড়ে, তাহলে এই দিকে দেখো দক্ষিণ, এখানে যদি কোনো পর্বত থাকে তার দক্ষিণ ঢালে কি হবে, বেশি সূর্যরশ্মি পড়বে, অথচ তার উত্তর ঢালে সেভাবে সূর্যরশ্মি পড়বে না। তাহলে এই দিকটা উত্তপ্ত বেশি হবে, এই দিকটা উত্তপ্ত কম হবে। তার মানে এদিকে তাপমাত্রা একরকম হবে, এদিকে তাপমাত্রা আর একরকম হবে পর্বতের। সেই জন্য এই কথাটা বলা হয়েছে যে উত্তর গোলার্ধে কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি থেকে উত্তর মেরুর মধ্যবর্তী অঞ্চলে ভূমির দক্ষিণমুখী ঢালে সূর্যরশ্মি বেশি পড়ে। দক্ষিণমুখী বলা হয়েছে কেন, এই দিকটা দক্ষিণ, এইখানে যদি পর্বত থাকে পর্বতের দক্ষিণ এই দিকটা, উত্তর ওই দিকটা, তাই বেশি উষ্ণ হয়, আর দক্ষিণমুখী ঢালে উষ্ণতা কম থাকে। হয়ে গেল, এটা দক্ষিণমুখী হবে না, এটা উত্তরমুখী, এটা হবে উত্তরমুখী ঢালে উষ্ণতা কম থাকে। এবার মেঘাচ্ছন্নতা অধঃক্ষেপণ। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তোমরা সকলেই খেয়াল করে দেখবে, যেদিনকে সূর্যের আকাশে সেদিকে আকাশে মেঘে ঢাকা থাকে, অথচ সারাদিন যদি বৃষ্টি না হয়, অথচ সারাদিন তাপমাত্রা তেমন থাকে না, অথচ রাত্রিতে যদি আকাশ মুক্ত না হয় সেদিকে রাত্রিতে গরম বেশি অনুভূত হয়। সেইটাই এখানে বলেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সূর্যরশ্মির তাপ সরাসরি পড়ে না, কোথায় পড়ে না, পৃথিবীতে, তাই পৃথিবী বেশি উত্তপ্ত হতে পারে না। কিন্তু রাত্রের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ভূপৃষ্ঠের বিকিরিত তাপ, যেটুকু তাপ পৃথিবী থেকে ত্যাগ করে সেই তাপ মহাশূন্যে ফিরে যেতে পারে না, মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়, ফলে তাপ পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। অর্থাৎ মনে করো আকাশ মেঘে ঢাকা আছে, আকাশ মেঘে যে ঢাকা থাকে, তাহলে সূর্য এখান থেকে তার সূর্যরশ্মি দিতে পারছে না, বা এখানে মনে করো মেঘে ঢাকা আছে, মেঘে ঢাকা তাহলে পরে সূর্য সরাসরি তার কিরণ পৃথিবীর বুকে ফেলতে পারছে না, তাহলে কি হবে, এখান থেকে তাপ ফিরে যাবে, পৃথিবীতে আমরা উত্তপ্ত হবে না। অথচ পৃথিবী তো নিজস্ব তাপ ত্যাগ করছে, যেটুকু তাপ ত্যাগ করবে সেই তাপটা কিন্তু রাত্রিতে আকাশে ফিরে যেতে পারে না। মেঘমুক্ত আকাশ হলে পরে মহাশূন্যে ফিরে যায়, যখন ফিরে যেতে পারবে না মেঘে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে আবার পৃথিবীতে ফিরে চলে আসে। সেই জন্য মেঘাচ্ছন্ন রাত্রিতে কি হয়, পৃথিবীতে গরম অনুভূত হয়, ফলে তাপ পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, তাই উষ্ণতা বৃদ্ধি পায়। পরিষ্কার। অধঃক্ষেপণের প্রভাবে উষ্ণতা হ্রাস হয়। অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত বা তুষারপাত যাই হোক না, এগুলো হলে পরে কি হবে, উষ্ণতা তখন কমে যাবে। স্বাভাবিক উদ্ভিদ কি করে, সূর্যের আলো শোষণ করে, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়ে তার রান্নাঘর চলে, অর্থাৎ তার খাদ্য তৈরি করে, আর সঙ্গে অক্সিজেন বায়ুমণ্ডলে ত্যাগ করে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোজন করে, বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে বাড়িয়ে দিচ্ছে। তাই অধিক উদ্ভিদযুক্ত অঞ্চল কম উষ্ণ হয়, আর কম উদ্ভিদযুক্ত অঞ্চলে বেশি উষ্ণতা হয়। মৃত্তিকা। মৃত্তিকা গঠনকারী উপাদানের উপর তার উষ্ণতা ধারণ ক্ষমতা নির্ভর করে। যেমন পলি মাটির তুলনায় বালি ছোট নুড়ির দ্বারা গঠিত অঞ্চল দ্রুত উষ্ণ হয় বা শীতল হয়। পলিমাটিযুক্ত অঞ্চল যেমন ধীরে ধীরে গরম হবে, তেমন ধীরে ধীরে ঠান্ডা হবে। কিন্তু যদি ছোট নুড়ি বা বালি পাথরযুক্ত অঞ্চল যদি হয়, সেখানটায় তোমরা আগেই আলোচনা আমরা করেছি এই ব্যাপার নিয়ে, তোমাদের জানিয়েছি যে বালি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে। সেই জন্য এখানে কি বলছে যে পলিমাটির তুলনায় বালি বা ছোট নুড়ি দ্বারা গঠিত অঞ্চল দ্রুত উষ্ণ হয় বা শীতল হয়। নগরায়ন। আধুনিক উন্নত সভ্যতা বনভূমি কেটে নগরায়ন ঘটাচ্ছে, নতুন নতুন শহর তৈরি করছে, ফলে শহরাঞ্চলে উদ্ভিদের পরিমাণ কম থাকে।
কংক্রিটের বাড়ি ও রাস্তাঘাট যা দ্রুত উষ্ণ হয়। এছাড়া যানবাহনের জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ডিজেল, পেট্রোল, দহন দহন মানে কি, জ্বলা বা পোড়া, সেই কারণে প্রভৃতির জন্য গ্রামাঞ্চলের তুলনায় উষ্ণতা সর্বদাই বেশি থাকে। কত ডিগ্রি বেশি থাকে? 3 থেকে 3.5 ডিগ্রি উষ্ণতা বেশি থাকে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে। আধুনিক উন্নত সভ্যতা বনভূমি কেটে নগরায়ণ ঘটাচ্ছে পরিষ্কার, ফলে শহরাঞ্চলের উদ্ভিদের পরিমাণ কম থাকছে। তাছাড়া তার সাথে কি, কংক্রিটের বাড়ি, রাস্তাঘাট, যেটা সূর্য তাপ খুব তাড়াতাড়ি শোষণ করে এবং গরমও হয়। তার সাথে সাথে কি, যানবাহনের জীবাশ্ম জ্বালানি অর্থাৎ যানবাহন চলাচল, ডিজেল, পেট্রোল এইসব পোড়ার জন্য গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে উষ্ণতা সর্বদাই বেশি হয়। এবার উচ্চস্থান শীতল হয় কেন সেটা সম্পর্কে জেনে নেব। টপোস্ফিয়ারে একটু আগে আমরা আলোচনা করেছিলাম, টপোস্ফিয়ারে উচ্চতা কত? 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। এবার এখানে কি হয়, প্রতি 1000 কিমি হবে না, এটা মিটার, অর্থাৎ 1 কিলোমিটার উচ্চতা বাড়ার সাথে সাথে 4.6 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। কারণ উচ্চতা বাড়ার সাথে সাথে বিকিরণ পদ্ধতি প্রভাব কমে যায়। এর আগে বিকিরণের মাধ্যমে দেখেছিলাম, ভূপৃষ্ঠ গরম হয়, ভূপৃষ্ঠ গরম হওয়ার পরে সেই ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে, যার জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু যে পরিমাণ উত্তপ্ত হয় সেই তুলনায় উপরের বায়ু উত্তপ্ত হতে পারে না। সেই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কম হতে থাকে। এই জন্য বলছে উচ্চতা বাড়ার সাথে সাথে বিকিরণ পদ্ধতি প্রভাব কমে যায়। দ্বিতীয় পয়েন্ট, উচ্চতা বাড়ার সাথে ধূলিকণা, জলীয় বাষ্প, অন্যান্য উপাদানের পরিমাণ কম হতে থাকে। ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে যে পরিমাণে ধূলিকণা, জলীয় বাষ্প বা বায়ুর অন্যান্য উপাদান উপস্থিত থাকে সেই পরিমাণে কিন্তু উচ্চতা বাড়ার সাথে সাথে উপস্থিত থাকে না। আর সেখানে উপস্থিত যদি এই জিনিসগুলো কম থাকে তাহলে তাপমাত্রা আপনাপি কম হবে। উচ্চ স্থানে বায়ুর চাপ কম বলে বায়ু হালকা ও পাতলা হওয়ায় দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। উপরে বায়ু তুলনামূলকভাবে নিচের তুলনায় হালকা, আর চাপ কম বায়ুর, যে কারণে সেখানটায় যদি একটু উষ্ণতা হয়, উষ্ণতা হওয়ার সাথে সাথে বায়ু তার তাপ ত্যাগ করে দেয় এবং শীতল হয় তাড়াতাড়ি। আর একটা জিনিস, এটা এই পয়েন্টটা এখানে যে না লেখো তবুও চলবে, তবু তোমাদের জেনে রাখা, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। এই সম্পর্কে পরে আমরা আলোচনাতে আসবো, তখন এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যাবে যে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যাবে বা দক্ষিণে যাওয়া যাবে সাথে সাথে 1 ডিগ্রি অক্ষাংশ পার হওয়া মানে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পাবে, মানে কম হতে থাকবে। নিরক্ষ অঞ্চলে যে উষ্ণতা হবে তার তুলনায় কম হবে। তাহলে আজকে আমরা জানলাম বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণ কি কি: অক্ষাংশ, ভূমির উচ্চতা, জলভাগ স্থলভাগে বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, নগরায়ন। তার সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কম হওয়া কারণ কি, বা উচ্চস্থান শীতল হয় কেন। আজ এই পর্যন্তই।
Thank you everyone.